তাহলে ফিজিক্সের সেকেন্ড পেপার অধ্যায়ের নাম হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় আবেশ। আবেশ ও পরিবর্তী প্রবাহ ও পরিবর্তী প্রবাহ। এই অধ্যায়ের আমরা আজকে করব হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। তো গাণিতিক সমস্যার সমাধানের প্রথমে আগে আমরা একটু সূত্রগুলো দেখে নিই, সূত্রগুলো কি কি সূত্র আমাদের এই অধ্যায়ে লাগবে। তোমাদের বইয়ের দেখবা সূত্রের একটা চার্ট করে দেওয়া আছে, যে বই আছে তোমাদের কাছে। এই সূত্রগুলো আমি জাস্ট আগে একটু বুঝিয়ে নিব প্রত্যেকটা সূত্র, তারপরে এটা অ্যাপ্লাই করে করে আমরা অঙ্ক করব। এক নম্বর আমাদের যে সূত্র লাগবে, এখানে আমি লিখি ফর্মুলাস। এক নম্বর ফর্মুলা হচ্ছে ফাই অফ ইলেকট্রিক ফ্লাক্স বলে এটাকে, ফাই ই দিয়ে প্রকাশ করা হয়, ফাই অফ ই এ বি কস থিটা। যেখানে এখানে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে কাজ করতেছি, ফাই অফ বি হবে ফাই অফ বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখানে কি কি কোনটাকে কি বলে সেটা আমি লিখে দিই। এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, ও এইটা হচ্ছে থিটা হচ্ছে তল ভেক্টর ও চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এই হচ্ছে আমাদের ফাই এ বি। আর ফাই তো আমরা জানি যে চৌম্বক ফ্লাক্স, ফাই দিয়ে বোঝায়, ফাই অফ বি দিয়ে বোঝায় চৌম্বক ফ্লাক্স। সো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ফাই অফ বি ইকুয়াল টু এ ডট বি, কারণ আমরা জানি এ বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি। দুই নাম্বার যে ফর্মুলা আমাদের লাগবে সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, এপসাইলন ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বি অফ ডিটি। এখানে এন হচ্ছে পাক সংখ্যা, এপসাইলন দিয়ে বোঝাচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এন হচ্ছে পাক সংখ্যা, কয়েলের পাক সংখ্যা। যেমন এই যে এইখানে একটা কয়েল, এই কয়েলের কতগুলো পাক আছে, এই পাকের সংখ্যা বা প্যাচের সংখ্যা হচ্ছে এন। ফাই অফ বি আমরা একটু আগেই জানছি যে এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স, ফ্লাক্স এবং টি হচ্ছে সময়। এরপরে তিন নাম্বার যেটা আমাদের লাগবে সূত্র, সেটা হচ্ছে ফাই ইকুয়াল টু এল আই। এখানে এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক, এবং আই হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। কোনো কয়েলের স্বকীয় আবেশ গুণাঙ্কের সাথে তড়িৎ প্রবাহের গুণ করলে ওইটার উৎপন্ন ফ্লাক্সের মান পাওয়া যায়। এরপরে আমাদের চার নাম্বার যেটা, চার নাম্বারে আমাদের আছে হচ্ছে এপসাইলন ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। এইগুলোর সবগুলোর মান আমরা জানি কোনটাকে কি বলে। এবং পাঁচ নাম্বারে যে সূত্রটা সেটা আমরা সবাই 19-এ শিখছি, যে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি। এটা হচ্ছে কোনটার সূত্র বলতো? এটা হচ্ছে ট্রান্সফরমারের সূত্র। পাঁচের পরে ছয় নম্বর যে সূত্রটা আমরা শিখব, ছয় নম্বর সূত্র হচ্ছে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এটা হচ্ছে ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলে অনেক সময়, আই নট হচ্ছে সর্বোচ্চ মান এবং আই হচ্ছে পরিবর্তনশীল বিদ্যুতের যে কোনো মুহূর্তের টি সময়ের মান। তাহলে এটাকে ভোল্টেজের ক্ষেত্রে বা ইএমএফ এর ক্ষেত্রে কিভাবে লেখা যায়?
ইএমএফ এর ক্ষেত্রে এই সূত্রটাকে একটু ইএমএফ এর জন্য এইভাবে লেখা হয়। ইএমএফ এর জন্য হচ্ছে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট সাইন ওমেগা টি। টি মুহূর্তে ইএমএফ এর মান হচ্ছে এপসাইলন, আর ইএমএফ এর সর্বোচ্চ মান হচ্ছে এপসাইলন নট। এবং আমাদের এখানে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে একটা হচ্ছে আই বার, যেটাকে গড় মান বলা হয়, সেটা হচ্ছে 0.637 আই নট। এই কয়টা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে। আরো দু একটা সূত্র লাগবে, সবগুলো সূত্র আমি তাহলে লিখে দিই, আর 3-4টা সূত্র আছে। এরপরে আমরা খুব দ্রুত অঙ্ক শেষ করব আজকে এই অধ্যায়ের। আচ্ছা, এরপর 9 নম্বরে আমাদের যেই সূত্রটা লাগবে সেই সূত্রটা হচ্ছে আই বার ইকুয়াল টু, না এটা তো আমরা লিখলামই, এপসাইলন বার ইকুয়াল টু কি হবে, সেম ভাবে 0.3637 এপসাইলন নট, অথবা এই 0.37637 এটা আসলে কি, এটা আসলে 2/পাই এটার মান, তো 2/পাই লিখলেও হবে এপসাইলন নট, এটা আরো বেশি অ্যাকুরেট হয় 2/পাই লিখলে। আচ্ছা, এরপরে হচ্ছে আইআরএমএস মানে রুট মিন স্কোয়ার ভ্যালু, সেটা হচ্ছে 0.707 আই নট। সেম ভাবে ই বা এপসাইলন আর এম এস, রুট মিন স্কোয়ার ভ্যালু, এটা হচ্ছে 0.707 এপসাইলন নট। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্যয়িত ক্ষমতা পি ইকুয়াল টু আই আর এম এস স্কোয়ার ইন্টু আর। এই কয়টা সূত্র দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথম অঙ্কটা আমরা করি। প্রথম অঙ্কটা আমাদের কি প্রশ্ন করছে সেটা দেখো। অঙ্ক এখানে খুব বেশি নেই, যে কটা আছে খুব তাড়াতাড়ি করবো আমরা, বেশি নেই আবার কমও নেই, 40টার মতো। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 1 নম্বর অঙ্ক বলছে দুটি চৌম্বক মেরুর মাঝে এক স্থান থেকে অন্য স্থানে 100 পাকের একটি কুণ্ডলীকে 0.04 সেকেন্ডে নিয়ে আসা হলো। এতে চৌম্বক ফ্লাক্স 30 × 10⁻⁵ ওয়েবার থেকে 2 × 10⁻⁵ ওয়েবারে পরিবর্তিত হলো। কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত? কি কি বলছে দেখো। আমাদের বলছে চুম্বকের মেরুর মধ্যে, দুটি চুম্বকের মেরুর মধ্যে, চুম্বক মেরুর মাঝে 100টা পাক বিশিষ্ট একটি কুণ্ডলীকে 0.04 সেকেন্ডে নিয়ে যাওয়া হলো। এতে করে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হলো কি? চুম্বক ফ্লাক্সের আদি মান φ1 ছিল হচ্ছে 30 × 10⁻⁵ ওয়েবার। এখন এটা থেকে পরিবর্তিত হয়ে φ2 হয়ে গেল 2 × 10⁻⁵ ওয়েবার। এটা হয়ে গেল পরিবর্তিত হয়ে। কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তি এপসাইলনের মান কত? তো আমাদের যা যা দেওয়া আছে এই সাইডে আবার আমরা একটু লিখি। গিভেন আমাদের বলা আছে টাইম বা ডিটি এর মান দেওয়া আছে 0.04 সেকেন্ড। আমাদের বলা আছে এন এর মান 100। আমাদের বলা আছে এপসাইলন বের করতে হবে। φ1 এর মান দেওয়া আছে 30 × 10⁻⁵ ওয়েবার। φ2 এর মান দেওয়া আছে 2 × 10⁻⁵ ওয়েবার। φ1 কিসের ফ্লাক্স? φ1 এবং φ2 দুইটাই এটার ফ্লাক্স। মনে করো এটাকে এই যে এই অবস্থায় ছিল, এটাকে পরিবর্তন করে এরকম করা হয়েছে, তার মানে ঘোরানো হয়েছে বা সরানো হয়েছে, মুভ করার কারণে ফাই এর পরিবর্তন ঘটছে। কথা কি বুঝো নাই? কয়েলটাকে মুভ করার কারণে পরিবর্তন ঘটছে।
তাহলে এখন আমরা জানি এপসাইলন ইকুয়াল টু, আমরা এটাকে ডিটি না বলে ডেল্টা টিও বলতে পারি। পরিবর্তন ক্ষুদ্র হলে সেটাকে ডিটি বলে, পরিবর্তন একটু বড় হলে সেটাকে ডেল্টা টি বলে, যে কোনো একটা তুমি লিখতে পারো এখানে। তাহলে এপসাইলন ইকুয়াল টু হচ্ছে, ফর্মুলা হচ্ছে মাইনাস এন ডেল্টা ফাই বাই ডেল্টা টি। মানগুলো যদি তুমি বসায় দাও, মাইনাস 100, ওপরে হচ্ছে ফাই টু মাইনাস ফাই ওয়ান, ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই 0.04। এই মানগুলো যদি বসাও তাহলে যে মান আসবে সেটাই, এটা দেখবা 0.7 ভোল্ট অ্যান্সার হয়ে যাবে। কথা কি বুঝছো? এটা আমাদের 1 নম্বর অঙ্ক ছিল। তারপরে 2 নম্বর অঙ্কে যাই আমরা। 2 নম্বর অঙ্কটাতে কি বলতেছে দেখো, সিমিলার টাইপের ম্যাথ। একটু তুলতে পারি নাই, 1 মিনিট। দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখাচ্ছি। হয়ে গেছে না? হয়েছে ভাইয়া, Okay. হয়েছে। এবার আমাদের 2 নম্বর অঙ্কটা দেখো, কোন কুণ্ডলীর তড়িৎ প্রবাহের হার, কোন কুণ্ডলীর তড়িৎ প্রবাহের হার তড়িৎ প্রবাহের হার কি করা হয়েছে, 30 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এটা কিন্তু তড়িৎ প্রবাহের হার, বুঝতে হবে এটার একক দেখে এটা কি আসলে সেটা চিন্তা হবে পরবর্তীতে। এত হলে তড়িৎ প্রবাহের হার যদি 30 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, তাহলে 8 ভোল্ট, 8 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তড়িৎচালক চালক শক্তি আবিষ্ট হয়। আবিষ্ট প্যাটকাটা আবিষ্ট হয়। আচ্ছা, ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক, ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক চাওয়া হয়েছে, স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক আসলে কি? স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে এল, এটা আমাদের মনে আছে না? স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে এল, স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করতে বলছে। সো আমরা বলতে পারি যে আমাদের এল চাওয়া হয়েছে, যেটা চাইছি সেটা আগে লিখি। এলটা কত? আমাদের বলা আছে এপসাইলন হচ্ছে 8 ভোল্ট, 8 ভোল্ট উৎপন্ন হয়। আমাদের বলা আছে তড়িৎ প্রবাহের হার, তড়িৎ প্রবাহ হচ্ছে আই, কিন্তু প্রবাহের হার, হার কাকে বলে? ডিআই ডিটি, বোঝা যায়? কোনো কিছু পরিবর্তনের হার কি ডিআইডিটি, তাহলে তড়িৎ প্রবাহের হার হচ্ছে এখানে ডিআইডিটি। এখানে কিভাবে আমরা বুঝলাম? সেটা হচ্ছে অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তার মানে অ্যাম্পিয়ার না, এটাকে সময় দিয়ে ভাগ করা আছে, শুধু অ্যাম্পিয়ার নাই। তাহলে এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই সেকেন্ড। এই যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা পার সেকেন্ড থাকার কারণে এটা আসলে তড়িৎ প্রবাহের হার, এবং এটা 30 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, যেহেতু এটা ডিআই ডিটি। তাহলে অঙ্ক হয়ে গেছে। এপসাইলন ইকুয়াল টু আমাদের আহ, জানা আছে মাইনাস এল ডিআই ডিটি। আচ্ছা, এখানে আমাদের এল এর মানটা চাওয়া হয়েছে, এল ইকুয়াল টু তাহলে কি হবে, এপসাইলন ডিভাইডেড বাই ডিআই ডিটি, এবং মাইনাস আসবে, কিন্তু আমরা সেই মাইনাসটাকে ইগনোর করব। কেন ইগনোর করব? কারণ আমরা জানি এখানে মান বের করতে বলছে, এল এর মান, এল এর তো দিক দরকার না আমাদের, তাই না? তাহলে বিদ্যুতের দিক থাকতে পারে, এল এর তো আর দিক নেই, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু এটা। তাহলে আমরা এপসাইলনের মান বসাই দিলাম 8, -8 বসাও, পরবর্তীতে মাইনাসটা ইগনোর করে দেবো, আর কিছুই না। ডিভাইডেড বাই 30, 8 ডিভাইডেড বাই 30 করলে কত আসে দেখো তো, ক্যালকুলেটর আছে কারো কাছে? দ্রুত মান বের করে আমাকে বলবা।
ভাই 0.26 0.27 26 বা 27 আর কি, মানে 66 অনেকগুলা। আচ্ছা 67 267 এটাকে আমরা বলবো হেনরি। তো এইটাকে যদি আমরা হেনরিকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হয়ে যায় মিলি হেনরি। তাহলে হ্যাঁ, মাইনাস 267, আছে না সামনে? আমি একটু আগে বলছি যে এল তো স্কেলার রাশি, এটা তো মাইনাস দরকার না, এটা তো দিক দরকার না। মাইনাস দিয়ে আমরা কি বুঝি? দিক বুঝাই। কথা কি বুঝছো? আর এখানে ও, আমাদের বলছে বুঝছি। সক্রিয় আবেশ গুণাঙ্কের মান বের করো, তাহলে এটা হচ্ছে মিলি হেনরি। এইটাই হবে এটার অ্যান্সার। বুঝতে পারছো? 1000 দিয়ে ভাগ করে এটা মিলি হেনরিতে নেওয়া গেছে। দেখো এর পরের অঙ্কটা 3 নাম্বারটা। 3 নাম্বার অঙ্কের প্রশ্নটা আমরা আগে উঠাই নিয়ে আসি। 3 নাম্বার অঙ্কে আমাদের বলতেছে একটি কুণ্ডলীর 1.015 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলো। তাহলে একটি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 1.015 সেকেন্ডে 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ার এ পরিবর্তিত হলো। এখন আমাদের কি বলছে? এই কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হলে সক্রিয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। 10 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হলে স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? তো কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলবো। তাহলে আমাদের দেওয়া আছে গিভেন তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়েছে যে সময়ে ডেল টি এর মান আমাদের বলা আছে। ডেল টি ইকুয়াল টু হচ্ছে 1.015 সেকেন্ড। আমাদের বলা আছে তড়িৎ প্রবাহ I1 এর মান 0.1 অ্যাম্পিয়ার ছিল, I2 সেখান থেকে হয়েছে 0.5 অ্যাম্পিয়ার পরিবর্তিত হয়েছে এবং তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়েছে ই হচ্ছে 10 ভোল্ট। স্বকীয় আবেশ গুণাঙ্ক এল কত এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি we know epsilon equal to minus L di dt বা ডেল আই ডেল টিও লেখা যায়। তো এপসাইলনের মান 10 equal to minus L di মানে i এর পরিবর্তন মানে I2 minus I1 divided by del t হচ্ছে আমাদের সরাসরি দেওয়া আছে 1.015। তাহলে এখান থেকে L equal to কত আসে সেটা আমরা বের করে ফেলতে পারবো এবং সেই L এর মান আসছে 25.375 হেনরি। অ্যান্সার এটাই। পারবা তো এটা? অ্যান্সারটা কত লাস্টে হচ্ছে দেখি, একটু দেখি অ্যান্সারটা না। দেখি। অ্যান্সারটা তোমরা ক্যালকুলেটরে বসাইলে যেটা আসবে সেটাই অ্যান্সার। মানে লাস্টের লাইনটা একটু দেখি। হয়েছে। হয়েছে? হয়েছে ভাইয়া। এর পরেরটায় যাই আমরা।
এরপরে 4 নম্বরে আমাদের কি প্রশ্ন করছে সেটা একটু দেখো তো। 4 নম্বরে আমাদের প্রশ্ন করা হয়েছে যে 10 হেনরি স্বকীয় আবেশ গুণাঙ্ক বিশিষ্ট একটি কুণ্ডলী আমাদের দেওয়া আছে, এর মধ্যে 2 অ্যাম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ চালু আছে। আবেশকটি 10 নাকি 100 ভোল্ট তড়িৎচালক শক্তি কিভাবে উৎপন্ন করা যায়? এবার কি বলা আছে দেখো, আমাদের প্রশ্নটা আমরা একটু উঠাই। প্রথম বলছে যে 4 নম্বরে আমাদের বলা হচ্ছে যে 10 হেনরি স্বকীয় আবেশ গুণাঙ্ক বিশিষ্ট, স্বকীয় আবেশ গুণাঙ্ক বিশিষ্ট একটি আবেশকে একটা স্থির বিদ্যুৎ আছে, 2 অ্যাম্পিয়ার স্থির বিদ্যুৎ আছে, স্থির বিদ্যুৎ প্রবাহ চলছে। এখন আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে 100 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি কিভাবে উৎপন্ন করা যায়। 100 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি কিভাবে উৎপন্ন করা যায়। তো প্রথম কথা হচ্ছে আমাদের কি দেওয়া আছে সেটা আগে লিখি আমরা। আমাদের বলা আছে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল এর মান হচ্ছে 10 হেনরি, আবেশ গুণাঙ্ক দেওয়া আছে, এর মধ্যে আই চলছে, I1 এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, স্থির বিদ্যুৎ প্রবাহ চলছে। আর আমরা জানি স্থির বিদ্যুতের কারণে কোনো আবিষ্ট বিদ্যুৎ উৎপন্ন হয় না, বিদ্যুতের পরিবর্তন হলেই আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। তাহলে আমাদের এটাকে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটাতে হবে, আমরা বুঝতেছি। এপসাইলনের মান দেওয়া আছে 100 ভোল্ট, আবিষ্ট তড়িৎচালক শক্তি আমাকে উৎপন্ন করতে হবে। এটা কিভাবে আমরা উৎপন্ন করতে পারি? তড়িৎ প্রবাহের পরিবর্তন করে। সেটা কি আসলে? ডিআই ডিটি করে। তাহলে ডিআই ডিটি কত সেটাই আমাদের বের করতে বলছে। তাহলে আমরা জানি এপসাইলন ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এপসাইলনের মান 100 ইকুয়াল টু মাইনাস 10 ডিআই ডিটি। তাহলে আমরা এখানে পাচ্ছি ডিআই ডিটি ইকুয়াল টু 10, মডুলাস অফ ডিআই ডিটি ইকুয়াল টু 10। এবং এটার একক আসলে কি? এটার একক আসলে অ্যাম্পিয়ার পার সেকেন্ড। অতএব উত্তর লিখবা তোমরা এভাবে 10 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটালে ঘটালে 100 ভোল্ট ইএমএফ বা তড়িৎচালক শক্তি, বাংলায় বললে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি ইএমএফ উৎপন্ন করা যাবে। এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। কথা কি বুঝছো? এখানে দেখো এই যে I1 এর কোনো আসলে ইউজ ছিল না, এটা কনফিউজিং ডেটা অনেক সময় দেয় অঙ্কে, যাতে তুমি ওটা ইউজ করতে হবে না সেটাও যেন তুমি বের করতে পারো। আমার কথা বুঝছো সবাই? 5 নাম্বারটা, এবার আমাদের 5 নম্বরে বলছে একটি আবেশকের স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি। তার মানে আবেশকের স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি। আমাদের বলতেছে এতে 9 × 10⁻² সেকেন্ডে তড়িৎ প্রবাহ 9 × 10⁻² সেকেন্ডে তড়িৎ প্রবাহ কি করা হয়েছে? 10 অ্যাম্পিয়ার থেকে 7 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার ছিল থেকে 7 অ্যাম্পিয়ারে পরিবর্তিত করা হয়েছে। 7 অ্যাম্পিয়ারে
পরিবর্তিত হলে আবিষ্ট তড়িৎচালক শক্তি কত? পরিবর্তন করলে ইএমএফ কত? ইএমএফ সংক্ষেপে লিখতেছি, তড়িৎচালক শক্তি কত আসলে, এটা আমাদের প্রশ্ন করছে। তাহলে আমাদের বের করতে বলছে ইএমএফ এপসাইলন কত। আমাদের দেওয়া আছে এল ইকুয়াল টু 10 হেনরি। আমাদের বলছে I1 ইকুয়াল টু ছিল 10 অ্যাম্পিয়ার এবং I2 ইকুয়াল টু ছিল 7 অ্যাম্পিয়ার। আমাদের বলছে যে বের করো এপসাইলন কত বা ইএমএফ কত। ইএমএফ এর সূত্র আমরা জানি যে মাইনাস এল ডিআই ডিটি। তাহলে আমরা বলতেছি যে এই ঘটনাটা ঘটছে কতটুকু সময়ে সেটাও তো দেওয়া আছে। ডিটি এর মান কিন্তু তোমাকে দেওয়া আছে। ডিটি এর মান কত? ডিটি এর মান বলা আছে 9 × 10⁻²2 সেকেন্ড। ডিটি যেহেতু জানি, ডিআই ইকুয়াল টু আমরা বসিয়ে দিতে পারবো -10 × I2 - I1, পরিবর্তন হচ্ছে 7 - 10 ডিভাইডেড বাই ডিটি। যদি আমি এখানে বসাই 9 × 10⁻²2, দেখো এখানে মাইনাস আসবে, -3 আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ইএমএফ আসবে আসলে কত দেখো তো, 333.33 ভোল্ট। এটাই অ্যান্সার। কথা কি বুঝছো সবাই? তারপর আমরা 6 নাম্বারটা করব। এটা উঠানো হয়েছে সবার? হ্যালো, তারপরে 6 নম্বরের প্রশ্নটা দেখো। আচ্ছা, 6 নম্বরের প্রশ্ন দেখো। আমাদের 6 নম্বরে বলতেছে দুটি তার কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক। দুটি তার কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক দিচ্ছে। দুটি না হলে তো আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক হয় না, তাই না? দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক আমাদের দেওয়া আছে। পারস্পরিক আবেশ গুণাঙ্ক হচ্ছে 0.5 মিলি হেনরি। আমাদের এদের যে কোনো একটিতে যেটা করা হয়েছে, একটিতে 2 × 10⁻5 সেকেন্ড, 2 × 10⁻5 সেকেন্ডে 2 × 10⁻5 সেকেন্ডে তড়িৎ প্রবাহ পরিবর্তন করা হয়েছে। তড়িৎ প্রবাহের পরিবর্তন করা হয়েছে 0 থেকে 10 অ্যাম্পিয়ারে পরিবর্তন করা হলো। 0 থেকে 10 অ্যাম্পিয়ারে পরিবর্তিত করা হয়েছে। পরিবর্তিত করা হলে আমাদের কাছে চাওয়া হয়েছে যে অপর কুণ্ডলীতে তড়িৎচালক শক্তির মান বের করো। অপর কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি বা বল কত। তো দেখো এখানে মনে রাখতে হবে যখন পারস্পরিকের কথা বলা থাকবে, পারস্পরিকের সময় ব্যাপারটাই হচ্ছে একটাতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অন্যটাতে ইএমএফ উৎপন্ন হবে এবং সেটার সূত্র আমাদের জানা আছে, এপসাইলন ইকুয়াল টু -m ডিআই ডিটি। এটা হচ্ছে এক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অন্য কুণ্ডলীতে উৎপন্ন ইএমএফ এর পরিমাণ। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের ডিআই এর মান দেওয়া আছে 0 থেকে 10, তার মানে 10 - 0 = 10 অ্যাম্পিয়ার। তার মানে পরিবর্তনটা আমরা বের করলাম। আমাদের বলছে ডিটি এর মান কত, সেটা হচ্ছে 2 × 10⁻5 সেকেন্ডে এবং আমাদের এম এর মান দেওয়া আছে 0.5 মিলি হেনরি।
এটাকে হেনরিতে নিতে হবে অবশ্যই। সেটা কিভাবে করব? 0.5 ইন্টু 10⁻³ হেনরি হয়ে যাবে। তাহলে এটা এম এর মানটা আমাদের এপসাইলনের মান বের করব। তাহলে এপসাইলন কত? এপসাইলন ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম, সরি মাইনাস, আমাদের এটা দেওয়া আছে যেহেতু মান বসাই দিই, 0.5 ইন্টু 10⁻³ ডিআই এর মান আমরা বের করছি 10, আর ডিটি এর মান বের করছি 2 ইন্টু 10⁻⁵। যদি এগুলো ক্যালকুলেট করো তাহলে কত আসে দেখো তো, করে ফেলি। 0.5 10⁻³ ইন্টু হচ্ছে 10 ভাগ হচ্ছে 2 10⁻⁵। আমাদের আসতেছে এখানে কত আসছে তোমাদের দেখো minus ক্যালকুলেশন। 2.5 into 10 to the 10 inverse 8. আচ্ছা, তাহলে তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে দেখো। তা আমার আসছে 250। এপসাইলনের মান হচ্ছে 200 - 250 ভোল্ট। এদিকে দেখো যে অ্যান্সারটা তুমি সঠিকভাবে যদি বের করো তাহলে 250 আসবে। তাহলে 250 যদি আসে, এখন তোমার উত্তর দেখো, উত্তরে যদি খেয়াল করো তাহলে 250 কিন্তু পজিটিভ ভোল্টেজ দেখিয়েছে, কিন্তু আমাদের আসছে নেগেটিভ ভোল্টেজ। কিন্তু এখন তাহলে উত্তরে পজিটিভ দেখালো কেন? এটার কারণ হচ্ছে যদি তুমি প্রশ্নের দিকে খেয়াল করো তাহলে আমাদের এখানে খুব ক্লিয়ারলি বাংলায় বলা ছিল তড়িৎচালক শক্তির মান কত। এখানে বলা ছিল কত, কি বলা ছিল? প্রশ্নটা খেয়াল করো, 6 নম্বর প্রশ্নে দেখো বলছে কুণ্ডলীর উৎপন্ন শক্তির মান বের করো। কথাটা এভাবে ছিল, মান বের করো। তাহলে মান বললে আমাদের এই মাইনাসের কি দরকার আছে, নাকি শুধু মান দিলেই হবে বলো তো? শুধু মান দিলেই হবে। অতএব উৎপন্ন মান। হ্যাঁ, উৎপন্ন তড়িৎ চালক শক্তি এর মান, এই যে মান কথাটার জন্য নেগেটিভটা আমরা ইগনোর করতে পারি। 250 ভোল্ট মান বললে সেখানে নেগেটিভ না উল্লেখ করলেও চলে। আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ, এই লাস্টের লাইনটা না লিখলে কি সমস্যা হবে? না, লিখে দেওয়াটা ভালো। এই জায়গায় নেগেটিভ আসছে, তুমি পজিটিভ দিচ্ছ কেন? এটা মান চেয়েছিল এই জন্য আমি নেগেটিভটা দিলাম না। তাই এখানে ক্লিয়ারলি বলে দেওয়াটা ভালো। একটা লাইন লেখাটা খুব একটা কষ্টের না। এইটুকু একটা অঙ্ক করলে তুমি 4 মার্ক পাবা, তো সেখানে তুমি এইটা এতটুকু কাজ নাম্বার মিস করবা কেন? 7 নাম্বার, 7 নম্বরে আমাদের বলতেছে কোনো একটি তার কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার। মানে আমাদের তাহলে বলতেছে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার। কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার বলা আছে। এরপর বলতেছে কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি 8 × 10⁻⁻² সেকেন্ডে থামাতে 0.5 ভোল্ট ইএমএফ উৎপন্ন হয়। হামাতে না হামাতে লিখছি। থামাতে হবে। আচ্ছা, তোমাদের 1 মিনিট পরে এই ক্লাসটা অফ হয়ে যাবে, সো দ্রুত নেক্সট ক্লাসে চলে আসো। নেক্সট ক্লাসে এই অঙ্কটা, নেক্সট সেশন। অঙ্ক তো হয়েই যেত, 1 মিনিট আছে।
আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা দেখো, কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, তাহলে 7 নম্বর অঙ্ক ছিল যে কোন কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি আমরা থামিয়ে দেই h × 10⁻² সেকেন্ডে, তাহলে সেই কুণ্ডলীর মধ্যে 0.5 ভোল্ট ইএমএফ উৎপন্ন হয়। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে যে স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে ফেলি। আমাদের দেওয়া আছে তড়িৎ প্রবাহ I1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, সেটা থামিয়ে দেওয়া হয়েছে, তার মানে I2 = 0 অ্যাম্পিয়ার, এবং সেই কাজটা করা হয়েছে del t = 8 × 10⁻² সেকেন্ড। এই সময়ের মধ্যে এটাকে থামিয়ে দেওয়া হয়েছে এবং সেই সময়ে এটার মধ্যে ইএমএফ উৎপন্ন হয়েছে 0.5 ভোল্ট। স্বকীয় আবেশ গুণাঙ্ক L এর মান কত? তো আমরা জানি যে স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র L সেটা হচ্ছে, সরি, এপসাইলন দিয়ে করি আমরা, এপসাইলন -L di/dt। তাহলে L এপসাইলন বাই di/dt, একটা নেগেটিভ চিহ্ন আসে কিন্তু আমরা আসলে মডুলাস দিয়ে এটার মান বের করি সবসময়। তাহলে আমরা এই এপসাইলনের মান দেখতে পাচ্ছি 0.5 এবং di/dt এর মান যদি বসাই, এখানে নেগেটিভটা আসলে নেগেটিভের জন্য চলেই যাবে, এটা বসায় রাখা যায়। di এর মান দেখো কত, 0 - 2, এবং dt এর মান দেওয়া আছে 8 × 10⁻²। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা এই জায়গায় একটা -2 পাচ্ছি, উপরে একটা -2 আছে, চলে যাবে। তাহলে এই অঙ্কটায় দেখো স্বকীয় আবেশ গুণাঙ্ক কত, বলে নাই যে স্বকীয় আবেশ গুণাঙ্কের মান কত। তবে এখানে নেগেটিভ আসলে আমাদের নেগেটিভটা উল্লেখ করতে হতো, এখানে মান কথাটা নাই। সো আমাদের এটা অটোমেটিক নেগেটিভটা চলে যাচ্ছে। তাহলে আমরা একটু লিখে ফেলি, আমাদের আছে হচ্ছে 0.5 ভাগ আছে 2/8 10⁻²। আমাদের অ্যান্সার তুই এটা নিচে আসতেছে 0.02 হেনরি। এটাই হচ্ছে এল এর মান। কথা কি বুঝছো সবাই? তাহলে এটাকে তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং মোডে লিখতে পারো। তাহলে ইঞ্জিনিয়ারিং মোডে লিখলে কত লেখা যায়? ইঞ্জিনিয়ারিং মোডে লিখলে লেখা যায় 2 × 10⁻² হেনরি। এটা ইঞ্জিনিয়ারিং মোডে লিখতে পারো। এই যে কোনো একটা অ্যান্সার লিখলেই, কোনোটাই ভুল নাই এখানে। কথা কি বুঝতেছো? তুমি যে কোনো একটা ইচ্ছা করলে অ্যান্সার লিখতে পারো, কোনো সমস্যা নেই। 7 নাম্বার হয়ে গেল। এরপরে আমাদের হচ্ছে 8 নাম্বার। 8 নম্বরে আমাদের বলতেছে 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে
মানে 100 পাক বিশিষ্ট 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলিতে আমাদের 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলিতে যদি 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালাই, 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে এখানে উৎপন্ন ফ্লাক্সের পরিমাণ হচ্ছে 0.02 ওয়েবার। চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয় 0.02 ওয়েবার। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক, কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? তো আমাদের দেওয়া আছে কি কি সেটা একটু আমরা লিখে নিই। আমাদের আই এর মান দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, আমাদের চুম্বক ফ্লাক্স এর মান দেওয়া আছে ফাই অফ পি, এটা দেওয়া আছে 0.02 ওয়েবার। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক এল চাওয়া হয়েছে। তাহলে এটা কোন সূত্র বলো তো, কেউ একজন আমাকে একটু সূত্রটা বলতে পারো কিনা? শুনতে পাচ্ছ আমাকে? একটু আগে আমি সূত্র লিখে দেখাইছি সবগুলো, কোন সূত্রটা এটা বলো? কারো মুখে কোনো শব্দ নাই কেন, আমাকে সেটা বলো তো। এটার সূত্রটা কেউ বলতে পারবে না? ফাই অফ বি ইকুয়াল টু এল আই, এরকম একটা সূত্র লিখছিলাম না? কথা বলতে হবে, আমার কথা কি কেউ শুনছো না? হুম, ফাই ইকুয়াল টু এল আই, এই সূত্রটা আমাদের দেখতে হবে যে এখানে কি কি দেওয়া আছে আর কোনটা চাওয়া হয়েছে, সেইটা যেই সূত্রের মধ্যে এই কয়টা ম্যাচ করবে আমরা সেই সূত্রটাকে ইউজ করব। সো আমরা এখন এখান থেকে এল এর মানটা বের করতে হলে ফাই বাই আই, তাহলে এল ইকুয়াল টু ফাই বি বাই আই, এইখানে যদি মান বসাই দিই তাহলে 0.02 ডিভাইডেড বাই আই এর মান হচ্ছে 4, তাহলে 0.02 ভাগ 4 কত আসে? 8 নম্বরে অ্যান্সার আসতেছে 5 ইন্টু, ও আরেকটা জিনিস আমরা এখানে একটা মিসিং করছি, যদি এন থাকে এন এর ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে এন ফাই ইকুয়াল টু এল আই। সূত্রটা একটু খেয়াল করো, এই সূত্রটা অবশ্য তোমাদের বইতে এইভাবে দেওয়া ছিল না, এই জিনিসটা একটু মনে রাখবা। যদি এন থাকে, এন এর মান দেওয়া আছে এই অঙ্কে, এন এর মান 100 নোজ বা 100 সংখ্যা হচ্ছে এন এর, যদি এন দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে এন ফাই ইকুয়াল টু এল আই। মনে থাকবে সবার? এই সূত্রটা তোমাদের বইতে দেওয়া আছে ফাই ইকুয়াল টু এল আই, কিন্তু আসলে এন সংখ্যক প্যাচ থাকলে হবে এন ফাই ইকুয়াল টু এল আই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন ফাই বাই আই হচ্ছে এটা, তাহলে 100 দিয়ে এটাকে গুণ করতে হবে, এবং এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলেই আমাদের কাছে অ্যান্সার চলে আসবে, যেটা হচ্ছে 0.5 হেনরি। এটাই অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? কথা বলো না কেন? প্রশ্ন করলে উত্তর যদি না পারো বলবা যে পারি না, তাও তো বলতে হবে। আমি তো মনে করি যে তোমরা শুনছো কিনা, শুনতে পারছো কিনা। 9 নাম্বার দেখো, 400 পাক বিশিষ্ট 400 পাক বিশিষ্ট 400 পাক বিশিষ্ট কুণ্ডলীর মধ্যে 400 পাক বিশিষ্ট কুণ্ডলীর মধ্যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহকালে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ওয়েবার
চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, আমি সংক্ষেপে লিখলাম উৎপন্ন হয়। তাহলে চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয় 4 × 10⁻⁴ ওয়েবার। তাহলে চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হলো, কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? তাহলে আমরা যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখি। এন এর মান দেওয়া আছে 400, বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, এবং প্রবাহকালে ফাই এর মান দেওয়া আছে, ফাই অফ বি লিখবো অবশ্যই, কারণ ফাই ইলেকট্রিক ফ্লাক্স হতে পারে, ফাই অফ ই হতে পারে, ফাই সাব বি হতে পারে। তাহলে এখানে ফাই সাব বি লিখতে হবে, মানে নিচে বি লিখে রাখবা তোমরা। 4 × 10⁻⁴ ওয়েবার উৎপন্ন হয়। স্বকীয় আবেশ গুণাঙ্ক এল কত? তাহলে সেম সূত্র, এন ফাই বি ইকুয়াল টু এল আই। তাহলে এখানে মান বসায় দাও। তাহলে আমাদের এল ইকুয়াল টু এন ফাই বি ইন্টু ডিভাইডেড বাই আই। তাহলে এন এর মান 400 ইন্টু ফাই অফ বি হচ্ছে 4 × 10⁻⁴ ডিভাইডেড বাই আই হচ্ছে 2। তাহলে এটা যদি ক্যালকুলেটরে দেই আমরা, কত আসে দেখি। 4 × 10⁻⁴। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 0.08 হেনরি। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে 0.08 হেনরি। 9 নম্বরের অ্যান্সার কত আছে? 0.08 হেনরি। ঠিক আছে, উঠানো হয়েছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তারপরে 10 নম্বরে আমাদের কি বলতেছে দেখো। 10 নম্বরে হচ্ছে কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান। এই যে এখান থেকে আমাদের ওই যে গুরুত্বপূর্ণ সূত্রটা ছিল সেই সূত্রের অঙ্ক। কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান দেওয়া আছে, কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান দেওয়া আছে হচ্ছে 20 অ্যাম্পিয়ার। দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান 20 অ্যাম্পিয়ার। আমাদের বলছে কম্পাঙ্ক 50 হার্টজ। এর বর্গমূলীয় গড় মান কত? এর বর্গমূলীয় গড় মান কত? এটা চাওয়া হয়েছে। হ্যাঁ, এইচজেড হচ্ছে এইচজেড। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের বর্গমূলীয় গড় মান কত এবং প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে, এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রবাহ শূন্য হতে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে। এখন দেখো আমাদের বলছে দেওয়া আছে কি, সেগুলো আমরা একটু লিখি। আমাদের প্রথমত দেওয়া আছে আই নট, কারণ আমরা জানি শীর্ষ মানকে আই নট দিয়ে প্রকাশ করে। তাহলে আই নট 20 অ্যাম্পিয়ার, কথা বুঝতেছো? আমাদের দ্বিতীয়ত দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এন দিয়ে প্রকাশ করে। আমি এফ দিয়ে লিখলাম, এন অথবা এফ যে কোনোটা দিয়ে তুমি প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 50 হার্টজ। এবং আমাদের বলছে আই আর এম এস কত, এটা বের করতে বলছে, এবং শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগে ওইটা আমরা একটু চিত্র দিয়ে বুঝবো। এটা দ্বিতীয় ধাপটা আমরা নেক্সট অংশে করব, সমস্যা নেই। প্রথম অংশে আমাদের বলছে আই আর এম এস কত। তাহলে আই আর এম এস এর সূত্র কি ছিল? 0.707 ইন্টু আই নট। মনে আছে সবার সূত্র? একটু আগে আমি সূত্র লিখে দিলাম, 0.707 আই নট। গুড। তাহলে এখন 0.707 দাও, 0.707 ইন্টু হচ্ছে 20, এটা আমাদের মান দিচ্ছে 14.14 14.14
অ্যাম্পিয়ার। তাইলে IRMS এর মান তুমি পেয়ে গেছো। এখন দ্বিতীয় ধাপের যে কথাটা সেটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে আমরা জানি যে দিক পরিবর্তী প্রবাহ, যদি আমরা প্রবাহের সময়ের সাথে প্রবাহের গ্রাফ অঙ্কন করি তাহলে সেটা এরকম একটা গ্রাফ, সাইন কার্ভের একটা গ্রাফ তৈরি করে, তাই তো? কথা বুঝতেছো? তাহলে আমরা কি বুঝতেছি, দেখো এখান থেকে এই পর্যন্ত যাইতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল। আমার কথা বুঝতেছো? হ্যালো? জি ভাইয়া, জি ভাইয়া। তাহলে আমি বলবো যে এই চিত্রে আমরা বলতে পারি যে এটা যদি ও বিন্দু হয় এবং এটা যদি হয় বি বিন্দু, তাহলে ও থেকে বি দূরত্ব হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। ও থেকে বি হচ্ছে পূর্ণ তরঙ্গ, হ্যাঁ, পূর্ণ তরঙ্গ বা পূর্ণ বিদ্যুতের একটা পূর্ণ সাইকেল। আচ্ছা, তাহলে ও থেকে বি পর্যন্ত পূর্ণ তরঙ্গ হলে ও থেকে বি তে যাওয়ার সময়, এটা তো সময়ের অক্ষ থাকে, এটা থাকে হচ্ছে আই এর অক্ষ। তাহলে আমরা বলবো যে ও থেকে বি এ পৌঁছানোর বা এই অবস্থায় পৌঁছানোর জন্য সময় আসলে কি? পর্যায়কাল। এটাকে কি বলি আমরা? পর্যায়কাল। এখান থেকে এই পর্যন্ত যাইতে যে সময় লাগে সেটাকে কি বলা হয়? পর্যায়কাল। বুঝতেছো? জি ভাইয়া। এখন শূন্য থেকে শীর্ষ মানে কি? শীর্ষ মানে এই যে এখানে বিভিন্ন কালি দিয়ে এটা চিহ্নিত করে দেই। তাহলে শীর্ষে পৌঁছানো মানে এই জায়গায় পৌঁছানো। তাহলে শূন্য থেকে শীর্ষ পৌঁছাইতে এই জায়গায় যেতে হবে। তাহলে কত সেকেন্ডের মাথায় এইখানে গিয়ে পৌঁছেছে বলো? এই যে এইটা টি যদি হয়, এই পর্যন্ত যদি টি হয়, তাহলে এইটুকু কত? টি এর কত ভাগের এক ভাগ বলো তো? টি এর 4/1 4 ভাগের এক ভাগ। কারণ এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এই জায়গায়ও তো দুইটা হবে। তাহলে মোট 4 ভাগের এক ভাগ। তাহলে আমরা বলবো অতএব শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে সময় লাগবে T/4 সেকেন্ড। কথা কি বুঝতেছো? তাহলে প্রথম কথা হচ্ছে জি আমাদের ভাইয়া। টি বের করতে হবে। টি কে এখানে 4 দিয়ে ভাগ করলেই শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময় পেয়ে যাব। তাহলে আমরা বলবো যে অতএব টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু আমাদের সূত্র জানা আছে 1/f। এই যে এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা কাজে লাগবে, এই যে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। তাহলে আমরা এখানে বসাই দিই। তাহলে অতএব টি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1/50। তাহলে 1/50 ইকুয়াল টু কত আসে দেখো? তাহলে আমরা 1/50 কে 0.02। 1 ডিভাইডেড বাই যদি 50 করি তাহলে সেটা দিবে হচ্ছে 0.02 সেকেন্ড। অতএব শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে সময় লাগবে 0.02 ডিভাইডেড বাই 4। তাহলে এইটাকে আবার দাও ভাগ হচ্ছে 4 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে, অতএব এটা হচ্ছে 5 × 10⁻³ সেকেন্ড। অতএব শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে এত সময় লাগবে। কারো কোনো কনফিউশন আছে অঙ্কটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কিন্তু বোর্ডেও আসছে এবং ভর্তি পরীক্ষায়ও দেয়। সো শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে আসলে সময় লাগে পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ। চিত্রটা এঁকে দেওয়াতে তোমাদের এখন কি ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? এরপরে আমরা 11 নম্বরে যাই। আজকে দেখি কতগুলো করা যায়। 11 নম্বর। আজকে তো ম্যাথ ধরবেন না? আজকে ফিজিক্সের বেশি করে পড়াই, যেকোনো একটা সাবজেক্ট বেশি করে পড়াই। এবং আমি চাচ্ছি যে এই যে যেই আমি প্রশ্ন লিখে দিচ্ছি এই কারণে যে এটা আমি তোমাদের আপলোড করে দেবো ফেসবুকের গ্রুপে। তোমাদের কাছে এই ভিডিওটা থেকে যাবে, এইটা দেখলে পরবর্তীতে কাজে লাগবে। কথা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, একেবারে হুবহু এরকম মানে এই জন্যই আমি প্রশ্ন উঠাই দিচ্ছি যাতে কোনটা কোন প্রশ্ন আবার বই খোঁজাখুঁজি না লাগে। তাহলে 11 নম্বর দেখো। ভাইয়া, আমাদের বইয়ে তো 50টা অঙ্ক। আচ্ছা, সমস্যা নেই, আজকে দেখি 20 পর্যন্ত করা যায় কিনা। একটি এসি উৎসের বিস্তার। আচ্ছা, কথা না বলে খেয়াল করো, আমি রেকর্ডিং চালু করার তো, কথা না বলে। আচ্ছা, একটি এসি
উৎসের বিস্তার, এসি উৎসের বিস্তার দেওয়া আছে 160 ভোল্ট, 160 ভোল্ট এসি উৎসের বিস্তার। বিস্তার মানে কি? সর্বোচ্চ মান। এবং কম্পাঙ্ক এবং কম্পাঙ্ক কম্পাঙ্ক দেওয়া আছে 60 হার্টজ। এরপরে আমাদের বলতেছে এর উৎসের সাথে, এই উৎসের সাথে এই উৎসের সাথে আমরা যদি 20 ওহম রোধ যুক্ত করা হলে কার্যকরী ভোল্টেজ যুক্ত করা হলে কার্যকর ভোল্টেজ ও কার্যকর প্রবাহ উত্তাপজনিত শক্তি ক্ষয়ের হার নির্ণয় করো। তাহলে বলতেছে এই 20 ওহম রোধ এই প্রবাহের সাথে যুক্ত করা হলে প্রথম বলছে কার্যকর ভোল্টেজ, তাহলে কার্যকর বিভব, দ্বিতীয়টা আমাদের বলতেছে কার্যকর প্রবাহ, এবং আমাদের কাছে বলছে উত্তাপজনিত ক্ষয়, উত্তাপজনিত শক্তি ক্ষয়ের হার কত। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো। আমাদের বলা আছে এসি এর সর্বোচ্চ বিস্তার, যেটাকে আমরা এখানে যেহেতু ইএমএফ দেওয়া, তাহলে ই নট এটা হচ্ছে 160 ভোল্ট। এবং আমাদের বলছে এটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজ। এখন আমাদের বলছে যে এইটাতে 20 ওহম রোধের সাথে যুক্ত করা হয়েছে, আর এর মান হচ্ছে 20 ওহম। কার্যকর প্রবাহ হচ্ছে IRMS কত এটা বের করতে বলছে। কার্যকর বিভব ERMS বের করতে বলছে। এবং উত্তাপজনিত ক্ষয় হচ্ছে P, এটা বের করতে বলছে। তাহলে প্রথম হচ্ছে ERMS, তাহলে আমরা জানি ERMS ইকুয়াল টু হচ্ছে 0.707 ই নট। আমরা এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে 0.707 ইন্টু হচ্ছে যদি 160 দাও তাহলে আমাদের মান আসে হচ্ছে 113.12, এটা হচ্ছে ভোল্ট এককে আসবে 11 নম্বর। তাহলে এটা প্রথম অ্যান্সার। এইবার আমাদের লাগবে IRMS ইকুয়াল টু কি? V ইকুয়াল টু IR, এই সূত্রটা তো আমরা সবাই জানি তাই না? তাহলে এই জায়গায় V হচ্ছে ERMS ডিভাইডেড বাই R, তাহলে V ইকুয়াল টু IR, E ইকুয়াল টু IR ছিল, তাহলে I ইকুয়াল টু V বাই R, সেখান থেকে E বাই R, এখানে এপসাইলন RMS বাই R, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ। তাহলে ভোল্টেজকে যদি আমরা ERMS এর মান আমরা একটু আগে বের করছি 113.12 ভাগ হচ্ছে R হচ্ছে 20, এটাকে ভাগ দিয়ে দাও 20 দিয়ে, তাহলে 20 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার কাছে এটার অ্যান্সার আসতেছে 5.656 অ্যাম্পিয়ার, এটা IRMS। তার মানে কার্যকরী প্রবাহ আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাছে চাওয়া হয়েছে উত্তাপজনিত ক্ষয়, শক্তি ক্ষয়ের হার। শক্তি ক্ষয়ের হারই হচ্ছে ক্ষমতা, কারণ একক সময়ের শক্তির ব্যয় বা শক্তির পরিমাণকে ক্ষমতা বলে। P ইকুয়াল টু I স্কোয়ার RMS ইন্টু R, তাহলে IRMS স্কোয়ার মানে এই যে এটার স্কোয়ার 5.656 হোল স্কোয়ার ইন্টু R এর মান হচ্ছে 20, তাহলে এই যে এটাকে স্কোয়ার করে এটার সাথে 20 দাও গুণ করে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি শক্তি ক্ষয়ের হার 639.81, এটা হচ্ছে ওয়াট হবে। কথা কি বুঝতেছো? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। ওয়াট, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এই অঙ্কটার 3টা অ্যান্সার।
তারপরে 12 নাম্বারটা দেখো সবাই। বারো নম্বরে আমাদের প্রশ্নে কি বলতেছে? প্রশ্নে বলা আছে হচ্ছে যে একটি পরিবর্তী প্রবাহ, এই যে এই 12 নাম্বার থেকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলোই সৃজনশীলে বেশি আসে। যে এখন যে অঙ্কগুলো করব এইগুলো দিয়ে দেখবা সৃজনশীল যদি বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে এই 12 নাম্বারের অঙ্কের এই টাইপের অঙ্ক বেশি আসে। তাহলে 12 নাম্বারটা দেখো কি বলছে। একটি পরিবর্তী প্রবাহকে একটি পরিবর্তী প্রবাহ একটি পরিবর্তী প্রবাহকে I equal to 100 sin xt 100 sin xt এটা দ্বারা প্রকাশ করা যায়, প্রকাশ করা হলো, প্রকাশ করা হলে আমাদের বলছে যে এখান থেকে কতগুলো জিনিস বের করতে হবে। কম্পাঙ্ক প্রবাহের শীর্ষ মান, তারপরে আমাদের কাছে চাওয়া হয়েছে বর্গমূলীয় গড় মান নির্ণয় করো। বর্গমূলীয় গড় মান কত? তাহলে আমাদের দেওয়া আছে given I equal to 100 sin xt, তাহলে আমরা বলবো আদর্শ সমীকরণ I equal to I naught sin ওমেগা t এর সাথে কি করব, আমরা কম্পেয়ার করব, তাই তো, তুলনা করে পাই। তাহলে তুলনা করলে এখান থেকে আমরা বলতে পারি যে I naught equal to হচ্ছে 100 অ্যাম্পিয়ার। কথা কি বুঝতেছো সবাই? I naught এর জায়গায় আছে এখানে 100, তাহলে এটা 100 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমটা হয়ে গেল, শীর্ষ মান, প্রবাহের শীর্ষ মানের একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি 100 অ্যাম্পিয়ার। তারপরে আমাদের বের করতে বলছে প্রবাহের শীর্ষ মান, একটা হচ্ছে বর্গমূলীয় গড় মান। বর্গমূলীয় গড় মান হচ্ছে IRMS equal to 0.707 এরপরে ইনটু I naught, তাহলে 0.707 ইনটু 100, তো খুবই সহজ গুণ করা এটা, 70.7 অ্যাম্পিয়ার। 100 দিয়ে গুণ করলে পয়েন্টটা এদিকে সরে যাবে 2 ঘর। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের বের করতে বলছে কম্পাঙ্ক। এই কম্পাঙ্কর ব্যাপারটার জন্য আমাদের লাগবে কি, ওমেগা ইকুয়াল টু আসলে কি এক্সটি, এখানে আছে এক্সটি আর এখানে আছে ওমেগা টি, তাহলে ওমেগার মান কত আসলে বলো, এক্স, ওমেগা ইকুয়াল টু কত? এরপরে আমরা জানি ওমেগার সূত্র জানি 2 পাই এফ ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু এক্স। আমি কয়েকদিন আগে এই সূত্রটা প্রমাণ করে দেখাইছি, মনে আছে জুনায়েদ? আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু কি এক্স বাই 2 পাই, এইটাই হচ্ছে কম্পাঙ্ক। এখানে যেহেতু এক্স এর কোনো মান দেওয়া নাই তাহলে এটাই অ্যান্সার, এটা একটা অ্যান্সার, IRMS একটা অ্যান্সার এবং I নট একটা অ্যান্সার, এই তিনটা বের করতে বলছে। এবং সৃজনশীলে বেশিরভাগ ক্ষেত্রে এই ম্যাথটা বেশি আসে এবং এরকম একটা তরঙ্গ দিয়ে তরঙ্গ থেকে এই মানগুলো বের করতে দেয়, এটা বেশি বেশি দেখা যায় যে এই টাইপের ম্যাথটাই বেশি বেশি পাওয়া যায়। এরপরে 13 নাম্বারটা দেখো। 13 নম্বরে আমাদের বলতেছে যে একটি পরিবর্তী প্রবাহকে, এবার মান দিয়ে দিছি দেখো, একটি পরিবর্তী প্রবাহকে I equal to 50 sin 628 অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করলে আমাদের ওই আগেরটার মতো
প্রবাহের শীর্ষ মান, কম্পাঙ্ক, বর্গমূলীয় গড় মান নির্ণয় করো। তাহলে আগেরটার মতোই বের করতে বলছে, কম্পাঙ্ক, তারপর শীর্ষ মান এবং IRMS মানে বর্গমূলীয় গড় মান। বাংলায় এইভাবে বলা আছে যে কম্পাঙ্ক, শীর্ষ মান এবং বর্গমূলীয় গড় মান বের করো। তাহলে আমাদের লিখতে হবে গিভেন I equal to 50 sin 628t অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতেছি যে অতএব এটাকে আদর্শ সমীকরণ আমাদের কাছে যেটা I equal to I নট sin ওমেগা টি এর সাথে তুলনা করে পাই। তাহলে আমরা পাচ্ছি I নট ইকুয়াল টু 50 অ্যাম্পিয়ার। অ্যান্সার হয়ে গেল একটা শীর্ষ মান। তাহলে দেখো এগুলো বের করা খুবই ইজি। সবাই কি বুঝতেছো অঙ্কগুলো? তরঙ্গের সমীকরণে মানে তরঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা এই টাইপের অঙ্ক করছিলাম ফার্স্ট পেপারে। এরপরে আমাদের IRMS লাগবে। IRMS এর সূত্র হচ্ছে 0.707 ইন্টু I নট কি 50, তাহলে 50 দিয়ে 0.707 ইন্টু 50 যদি 50 দাও তাহলে আসে হচ্ছে আমাদের কাছে 35.35 অ্যাম্পিয়ার। এটা আরেকটা অ্যান্সার। আমাদের কাছে আরেকটা জিনিস চাওয়া হয়েছে, সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে ওমেগার মান এখানে দেখো, আমরা যদি এই দুটাকে কম্পেয়ার করি, এই যে এখানে ওমেগার জায়গায় এখানে আছে 628, তাহলে 688 হচ্ছে ওমেগার মান। তাহলে এইটা যদি হয় তাহলে 2 পাই এফ ইকুয়াল টু আমরা জানি ওমেগা, তাহলে এখানে বসাই দিলাম 628 থাকলো। তাহলে এফ ইকুয়াল টু 628 ভাগ হচ্ছে 2 পাই। পাই এর মান আমাদের জানা, খুবই পরিচিত একটা কনস্ট্যান্ট। 628 ভাগ 2 ইন্টু 3.1416 কত আসে দেখো তো। 628 ভাগ দিব হচ্ছে এটা দিয়ে, তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে কি করলাম এটা পয়েন্ট দাও, এবার ঠিক আছে। এটা আসবে হার্জ হচ্ছে 99.94। কি কারণে এটা 2 পাই এফ ইকুয়াল টু 628, তাহলে ওদেরটা 50 বইয়ের অ্যান্সারটা ভুল আছে, 99.94 হার্জ। এটাই অ্যান্সার আমাদের, যেটা আসছে এটাই সঠিক। বইতে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, সঠিক করে নিও। তাহলে 13 নম্বর হয়ে গেল। আমরা আরো দুইটা অঙ্ক দেখি পারি কিনা। 15 পর্যন্ত আজকে করব। 13 পরে 14 নম্বর আমাদের কি বলতেছে দেখো। 14 নম্বরে বলছে 100 পাকের একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে 0.1 অ্যাম্পিয়ার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে অঙ্কটা খুবই সহজ। 100 পাক বিশিষ্ট কুণ্ডলীতে 100 পাক বিশিষ্ট কুণ্ডলীতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে 5 অ্যাম্পিয়ার প্রবাহ করলে কি উৎপন্ন হয় 0.01 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। সক্রিয় আবেশ গুণাঙ্ক বা এল কত এটা নির্ণয় করতে হবে। সো আমাদের মানগুলো সব জানা। দেখো পাকের সংখ্যা n ইকুয়াল টু দেওয়া আছে 100, আমাদের I ইকুয়াল টু দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, আমাদের ফাই এর মান দেওয়া আছে ফাই অফ বি হচ্ছে 0.01 ওয়েভার, আমাদের এল ইকুয়াল টু বের করতে বলছে। তো আমাদের সেই যে আগের অঙ্কের মতোই দেখো এই টাইপের অঙ্ক আমরা দুইটা করছি। এন ফাই বি ইকুয়াল টু এল আই, তাহলে মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে এল ইকুয়াল টু এন ফাই অফ বি ডিভাইডেড বাই আই, তাহলে 100 ইন্টু ফাই মানে 100 ইন্টু হচ্ছে 0.01 ডিভাইডেড বাই 5, 0.01 দিয়ে ভাগ করলে গুণ করলে কত হয়
তাহলে 1/5 কত আসে আমাদের 0.2 এটি আমাদের অ্যান্সার। সবই অবেশ গুণাঙ্ক হয়ে গেল। আর এরপরে 15 নম্বর অঙ্কটা আমাদের কি বলতেছে, 15 নম্বর বলতেছে কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান, কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান আমাদের দেওয়া আছে যে দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান 5 অ্যাম্পিয়ার। তারপরে আমাদের বলতেছে যে কম্পাঙ্ক 60 হার্টজ। এবার আমাদের বলছে বর্গমূলীয় গড় মান, এবং আমাদের কাছে চাওয়া হয়েছে শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে। শূন্য হতে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে। একটু আগে করা একটা অঙ্কের মতোই, তাই না? তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, আই নট এর মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার এবং এফ দেওয়া আছে 60 হার্টজ। আমাদের বলছে IRMS কত এটা বের করতে। তাহলে IRMS equal to 0.707 into I naught, তাহলে আমরা লিখতে পারি 0.707 into 5, তাহলে 5 দিয়ে গুণ করলে কত আসে দেখো, 0.707 into 5 দিলে আসতেছে আমাদের কাছে 3.535 অ্যাম্পিয়ার। একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমাদের বলছে শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে। তো আমরা একটা জানি যে তরঙ্গের ফুল তরঙ্গেরটাকে টি বলে। টি ইকুয়াল টু আমরা জানি 1/f 1/60, যেটা আসে 1/60 দিলে কত আসতেছে আমাদের 0.017। এইটা হচ্ছে টি এর মান। এখন শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে আমরা জানি যে টি এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব 4/1 লাগে। তাহলে শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে, শূন্য হতে শীর্ষে পৌঁছাতে সময় লাগবে t/4 ইকুয়াল টু হচ্ছে 0.017 ডিভাইডেড বাই 4। যদি 4 দিয়ে ভাগ করো তাহলে এটা আসবে 4 ইন্টু 4.12 আর কি, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। এটাই অ্যান্সার। পারা যাবে? তাহলে এই পর্যন্ত আমরা যেটুকু করলাম, এই পর্যন্ত সবগুলো করবা বাসায়। আর আগামী ক্লাসে আমরা 15 পরে 30টা অঙ্ক করলে ইনশাল্লাহ এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। 30টা অঙ্ক বেশি লাগবে না। পরবর্তীতে 30টার পরে যে